আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা ঝিনাইদহ ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, যে প্রশ্নটা উপস্থাপন করেছি এখানে দুইটা চিত্র দেওয়া আছে। ও এক নম্বরে বলা আছে সি সমান এই যে 5/9 ইন্টু F-32। এটা হচ্ছে এই ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয়ের সূত্র দেওয়া আছে, আমরা যারা জানি, ইতিপূর্বে করেছি জানি। আর এইখানে 2002 একটা সাল দেওয়া আছে এই তথ্য। তো ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে 1 নং সমাধানের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। তো 1 নং সমাধান মানে কি, এই ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে। তো যাই আমরা 3 নম্বরের আগে গণাঙ্গের সমাধান করি। এটার আলোকে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখব। এই যে উদ্দীপকে বর্ণিত 1 নং চিত্রে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিম্নরূপ। তো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। প্রথমে আমরা লিখতে পারি ধাপ 1। তবে একটা কথা আছে, এই সূত্রটা এখানে লিখে রাখলাম। এই যে 9টাকে আমরা এইখানে এই 5-এর সাথেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। এটা গুণ করে শেষে ভাগ করতে পারি 9 দিয়ে, সমস্যা নেই, একই উত্তর হবে। আবার প্রশ্নে যেভাবে দেওয়া আছে ওইভাবে লেখা যায়। আমি এইভাবে লিখলাম। এটা হচ্ছে এই সেলসিয়াস নির্ণয়ের সূত্র। তো এই সূত্র ব্যবহার করে আমরা যদি করি, প্রথমে প্রোগ্রাম শুরু করে লিখব ধাপ 1। প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এখানে সমানের ডান দিকে যে চলকটা আছে, যে ভেরিয়েবল এফ, তো এফ হচ্ছে ইনপুট। তাই আমরা লিখলাম ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি। এফ হচ্ছে এখানে ভেরিয়েবল বা চলক। এরপরে আমরা লিখব এই সূত্রটা লিখব। সি সমান এই সূত্রটা লিখলাম। প্রশ্নে যে সূত্র দেওয়া আছে ওটা কি এভাবে লেখা যায়, আবার ওইভাবেও লেখা যায়। এরপরে আমাদের এখানে ফলাফল প্রিন্ট করব। ফলাফল এখানে কোনটা হবে, বাম দিকে যেটা আছে, সি এর মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এখানে একটি বিষয় শিক্ষার্থীর বলে রাখি, সেটা হচ্ছে শিক্ষার্থীরা এই 3টা লাইন পারে, কিন্তু এই সূত্রটাও পারে, কিন্তু উপরেকে লিখতে হবে, নিচেকে লিখতে হবে, এখানে মিস্টেক করে। আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে করাই তখন দেখেছি শিক্ষার্থীরা মিস্টেক করে, ভুল করে। তা একটু ভালো করে লক্ষ্য করি। এই সূত্রটা যদি আমাদের মুখস্থ থাকে, এটা লেখা খুব সহজ। শুরু এবং শেষ এমনি লিখতে হয় নিয়ম রক্ষার্থে, ওটা তো জানি। আর ইনপুট হিসেবে এই সূত্রের ডান দিকে যেটি থাকবে, সমানের ডান দিকে যেটা থাকবে সেটা ইনপুট, আর বাম দিকে যেটা থাকবে সেটা হবে আউটপুট। তাহলে উপরেটা ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। তা আউটপুট মানে কি, এইটার মান বের হবে, তাহলে সেটা হচ্ছে আউটপুট। বাম দিকে যেটা থাকবে ওটা নিচে যাবে, আর ডান দিকে যা থাকবে সেটা উপরে যাবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডান দিকে তো অনেক কিছু আছে। অনেক কিছু থাকলেও এখানে চলক হিসেবে একটা আছে যার মান হবে, পরিবর্তন হবে, সেজন্য এইটাই আমরা এখানে লিখব। এইটা হচ্ছে অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের আলোকে আমি এখানে ফ্লোচার্ট যদি অঙ্কন করি, ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্রের মাধ্যমে উপস্থাপন। তো এইগুলোই আমরা চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি, আমি ডান দিকে দেখাচ্ছি, তোমরা নিচে করবে, কারণ আমার নিচে জায়গা নাই, তাই আমি এখানে দেখাচ্ছি। শুরুর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট, ইনপুট এফ। এখন ইনপুট মানে কি, এইটা আউটপুট হচ্ছে এই প্রিন্ট। ইনপুট আর আউটপুট এই দুইটা কিন্তু সামান্তরিক প্রতীক হবে, এই দুইটা সেম হবে। সরি, এর মধ্যে লিখবে ইনপুট এন এফ। এরপরে সূত্র লেখার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক, প্রক্রিয়াকরণ প্রতীক। এর মধ্যে লিখব এই মানটা, সূত্রটা। এরপরে সি এর মান প্রিন্ট করি, মানে কি প্রিন্ট, এই ইনপুট যা লিখেছি ওই ধরনের প্রতীক হবে। প্রিন্ট এসি লিখব। ফলাফল শেষ, প্রোগ্রাম শেষ করি। ভালো করে লক্ষ্য করি যে ইনপুট আর আউটপুট দুটি একরকম প্রতীক, সামান্তরিক। মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক, প্রক্রিয়াকরণ। কোনটার কি প্রতীক ফিক্সড, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। শুরুর জন্য এই প্রতীক, শেষের জন্য এই প্রতীক, ইনপুট আউটপুটের জন্য এই ধরনের প্রতীক, প্রক্রিয়াকরণের জন্য এই ধরনের প্রতীক। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য আরও প্রতীক আছে, সেটা এখানে নেই, তাই না? এইভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত 2 নং, মানে এই যে 2 নং লিপ ইয়ার কি না তা বের করার সি প্রোগ্রাম লিখো। একটু কঠিন আছে, ভালো করে লক্ষ্য করি। বলছে এই 2002 সালটা লিপ ইয়ার কি না। আমি 2000 সাল লিখব, কম্পিউটার বলে দেবে দিস ইজ লিপ ইয়ার অর নট লিপ ইয়ার। তার প্রোগ্রাম কি হবে, সেই প্রোগ্রাম লিখব, সি প্রোগ্রাম। তো এখানে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে লিখব। তো যাই
সমাধান করার চেষ্টা করি। এই যে এইভাবে লিখবো, আমি আগে থেকে কিছু লিখে রেখেছি সময় সেভ করার জন্য। চিত্র ঘয়ে একটি বছর অধিবর্ষ কিনা, অধিবর্ষের বাংলা ইংরেজি হচ্ছে লিপ ইয়ার, তা নির্ণয় সি প্রোগ্রাম। এখানে একটি বিষয় বলে রাখি, একটি বছর লিপ ইয়ার কি না তা নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে যদি 400 দ্বারা ভাগ করে বছরটি, 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হলে বছরটি লিপ ইয়ার। আমি আবারও বলছি, 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য মানে কি নিঃশেষে বিভাজ্য, তাহলে বছরটি লিপ ইয়ার। আরেকবার টেস্ট করব, যদি না হয় 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয় না, তা আরেকবার চেক করব, সেটি হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 0 হয় কিন্তু 100 দ্বারা ভাগ করলে 0 হয় না, দ্যাট ইজ সেটাও লিপ ইয়ার। লক্ষ্য করি, এখানে আমরা প্রোগ্রাম লিখব, তোমরা অবশ্য নিচে লিখবে, এটা লেখার পরে নিচে লিখবে। আমার জায়গা সেভ করার জন্য আমি এখান থেকে শুরু করব। প্রথমে লিখব কি মনে আছে? সি প্রোগ্রামের শুরুতে একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdi.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, এটা মেইন ফাংশন প্রোগ্রামের, এটা দিয়ে আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম কার্লি ব্র্যাকেট দিয়ে। এবং এরপরে আমরা ইনপুট হিসেবে একটা বছরের মান ওয়াই নিতে পারি, এবং বছর তো সবসময়, সাল তো পূর্ণ হয়, সাল তো আর ভগ্নাংশ হয় না, তাই না? তাহলে সেই হিসেবে যেমন আমরা 1971, 72, 73, 74, 2000, 2005, 6 যাই বলি না কেন, সব কিছুই কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা ডেটা টাইপ হিসেবে এখানে একটা কিওয়ার্ড ঘোষণা করব। ইন্টিজার টাইপ ডেটার জন্য ইন্টিজার কিওয়ার্ড ঘোষণা করব int, আর এখানে ওয়াই হচ্ছে ভেরিয়েবল, ওয়াইয়ের মান আমরা ইনপুট দিব। আচ্ছা, এখন ঠিক এরপরে ওয়াইয়ের মান ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য এখানে একটা মেসেজ সেন্ড করব ইউজারকে, সেটা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখব, কারণ প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, এর মধ্যে যা লিখব সেটা ভিজিবল হবে, আউটপুটে দেখা যাবে। তাই লিখলাম এন্টার অ্যানি ইয়ার, মানে প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে, কারণ প্রিন্ট এফের মধ্যে যা লিখব সি প্রোগ্রামের সেটাই কিন্তু প্রোগ্রামে দেখা যায়, আমি বারবার বলছি। এরপরে এই যে ওয়াইয়ের মান কিবোর্ড থেকে ইনপুট দিবে, তাই না? ইউজার কিবোর্ড থেকে ইনপুট দিবে। এখন কিবোর্ড থেকে ইনপুট নিয়ে মেমোরিতে ওয়াই নামক চলকের মধ্যে সংরক্ষণ করা হবে। তাহলে এই যে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার হয়। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে ডেটা ইনপুট নিয়ে এখানে যার নাম লিখব তার মধ্যে রাখা। এখন ডেটাটা নিবে কোন টাইপের ডেটা? পূর্ণ সংখ্যা ডেটা। আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য কিওয়ার্ড যেমন int, ইন্টিজার টাইপ ডেটা। আর int ডেটা টাইপে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d লিখব, কারণ পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে, এখানে যার নাম লিখব তার মধ্যে রাখবে। ওয়াই লিখলাম, ওয়াই নামক চলকের মধ্যে রাখবে। অ্যান্ড ওয়াই মানে অ্যাড্রেস অফ ওয়াই বোঝায়। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে স্যার এই অ্যান্ডটা বানান করে লেখা যাবে না, AND? না না না, বানান করে লেখা যাবে না, এবার প্রতীক লিখতে হবে। প্রোগ্রামে প্রতীক লিখতে হবে, কষ্ট হবে লিখতে, কিন্তু প্র্যাকটিস করলে শেখা যাবে। ওকে, এই হচ্ছে ইনপুট অংশ। এবার আমরা এই দুইটা সূত্র যাচাই করব। এইটা একবার যাচাই করব ইফ দিয়ে, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, আর এইটা আরেকবার যাচাই করব এলস ইফ ব্যবহার করে। ভালো করে লক্ষ্য করি, ইফ দিয়ে লিখব 400 দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য কি না, ভাগশেষ শূন্য কি না, সরি, অর্থাৎ ওয়াইকে মোড 400 দ্বারা মোড করে ফলাফল যদি 0 হয়, এটার অর্থ হচ্ছে ওয়াইকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ কি শূন্য। যদি শূন্য হয় তাহলে লিখব প্রিন্ট এফ, ওয়াই বছরটি হচ্ছে লিপ ইয়ার, %d এর কাছে ওয়াই যে বছরটা দিব ওই বছর উল্লেখ হবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে আরেকবার চেক করব এলস ইফ ব্যবহার করে। এলস ইফ, অন্যথায় যদি 4 দ্বারা ভাগ করলে শূন্য, ভাগশেষ শূন্য হবে, কিন্তু এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। এটা লেখার নিয়ম হচ্ছে ওয়াই মোড 4 = 0 অ্যান্ড, এবং এই যে এবং ওয়াই মোড 100 বিভাজ্য 9 মানে কি নট ইকুয়াল টু 0। 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, 0 হবে না ভাগশেষ, বাট 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এই কন্ডিশন সত্য হলেও বছরটি লিপ ইয়ার, এই কন্ডিশন সত্য হলেও বছরটি লিপ ইয়ার। তাই এখানে লিখব প্রিন্ট লিপ ইয়ার। আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে লিখব এলস নট লিপ ইয়ার।
400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে বছরটি লিপ ইয়ার একবারে। আর যদি এটা না হয় আরেকবার চেক করব, 4 দ্বারা ভাগ করলে 0 হয় কিন্তু 100 দ্বারা ভাগ করলে 0 হয় না, তো এটাও লিপ ইয়ার হবে। কিন্তু দুইটাই যদি মিথ্যা হয় তাহলে বছরটি নট লিপ ইয়ার, এলস নট লিপ ইয়ার। একবার ইফ, একবার এলস ইফ, একবার এলস। এখানে কিছু কিছু স্টেটমেন্ট শিক্ষার্থীদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছি কেন? এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছি রিলেশনাল অপারেটর হিসেবে, একটা ইকুয়াল টু ব্যবহার করি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে, আর যখন ডাবল ইকুয়াল টু ব্যবহার করি তখন রিলেশনাল অপারেটর। ডাবল ইকুয়াল টু মানে এটার সাথে এটা রিলেশন আছে, যেমন এইটা সত্য হলে বা না হলে তার উপর ডিপেন্ড করবে পরের অংশটি, সেক্ষেত্রে ইকুয়াল টু ব্যবহার হবে রিলেশনাল। আর যদি লিখতাম x সমান 5, তো x যেখানে ব্যবহার করবো এখানে একটা ইকুয়াল টু ব্যবহার হয়েছে, তাহলে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যদি x ডাবল ইকুয়াল টু 5 লিখি, তো ডাবল ইকুয়াল টু মানে কি, তখন x এর মান যদি 5 হয় তাহলে এর সাথে অন্য একটি কার্যক্রম জড়িত আছে, সেটি নির্ভর করবে। যেমন এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছি 0, যদি সত্য হয় বা মিথ্যা হয় তার উপরে পরের কাজটি করবে, তাহলে এটার সাথে রিলেশন এটা, তাই এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে, এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে, এখানে নট ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আর ডাবল অ্যান্ড ব্যবহার করা হয়েছে লজিক্যাল অপারেটর হিসেবে। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।